তাদের নেত্রীকে মুক্ত করার জন্য তারা একটা বালু ভর্তি ট্রাক সরানোর সক্ষমতা তারা দেখাইতে পারে নাই। সেদিন ওই বালু ভর্তি ট্রাক সরানোর জন্য ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা সেখানে গিয়ে শহীদ হয়েছিল। তাদের কোনো ছায়াও আমরা সেখানে রাজপথে দেখতে পাই নাই। বড় গর্ব করে আমাদেরকে বলে, তোমরা গণতান্ত্রিক 15 বছরের আন্দোলনে কোথায় ছিলা? যারা আমাদেরকে বলে তাদেরকে আমরা বলেছি যে গুম কমিশন যে রিপোর্ট পেশ করেছে সেখানে 31% গুমের ঘটনা। একক ছাত্র সংগঠন হিসেবে একমাত্র ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদেরকে 31% গুম করা হয়েছে। আর তোমাদের রাজনৈতিক দল, সকল দল অঙ্গ সংগঠন মিলে 35% গুমের ঘটনা ঘটেছে। তারপরেও তোমরা দেখো না 15 বছর আমরা কোথায় ছিলাম। আফসুস হয় তাদের। তারা নানা ধরনের ন্যারেটিভ, বস্তা বসা, সেই চেতনার ব্যবসাগুলো নিয়ে এসে আবার বিভাজনের রাজনীতি করে এই দেশের সম্পদগুলো লুটে পুটে খেতে চায়, এদেশের মানচিত্রকে কামড়ে খেতে চায়, এদেশের সুপ্ত বারুদ গোলা নিয়ে এ জাতিকে নিয়ে আবার সিনেমিনি খেলার স্বপ্ন তারা দেখতে চায়। আমরা তাদের বলছি, ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, এই তরুণ সমাজ রাস্তায় দাঁড়িয়ে জীবন দিয়েছে, একটা গুলি করে একটা যায় আর বাকিগুলো সব থেকে যায়। এই কথাগুলো এখনো জলজ্যান্ত অবস্থায় রয়েছে। শহীদের রক্তের দাগ এখনো শুকায় নাই, জমিন এখনো সিক্ত হয়ে আছে। এমতো অবস্থায় আবার ভোট চুরি করার পায়তারা করলে এর তীক্ষ্ণ জবাব তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। এটা কোনো বর্গীর দেশ নয়, এটা স্বাধীন সার্বভৌম একটি বাংলাদেশ। ফ্যাসিবাদ তার আস্তানা গেড়েছিল। বাংলাদেশের জনগণ জীবন দিয়ে সেই ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। কোন রাজনৈতিক দল সেখানে অংশীদারিত্বের এককভাবে নেতৃত্ব দিয়ে এই ফ্যাসিবাদকে বিদায় করতে পারে নাই। সুতরাং দেশের স্বার্থে যুবক শ্রেণী, ছাত্র যুবারা আবার জীবন দিতে প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। আমরা অনুরোধ জানাই, দীর্ঘ 1.5 বছর জুলাই বিপ্লবের পার করলেও কাঙ্ক্ষিত সেই বাংলাদেশ গঠনের জন্য যে বাংলাদেশ আমরা স্বপ্ন দেখেছিলাম, সেই বাংলাদেশ গঠনের জন্য যেভাবে রাজনৈতিক নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে একটি স্বদেশ ভূমি গড়ে তোলার প্রয়াস আমরা তাদের কাছে চেয়েছিলাম, তারা সেটা আমাদেরকে দিতে পারে নাই। আমরা বুঝেছিলাম যে দুর্যোগ ঘোরতম অন্ধকারের মধ্যে যারা দীর্ঘ জুলুম নির্যাতন নিষ্পেষণের পথ মারিয়ে এই পর্যায়ে উপনীত হয়েছে, তারা হয়তো জনগণকে সাথে নিয়ে একটি ঐক্যবদ্ধ সোনালী বাংলাদেশ গড়বে। ভারতের আধিপত্যবাদের করাল গ্রাস থেকে এ বাংলার জমিন দীর্ঘ 54 বছর পরে আবার সিক্ত হবে এবং আমরা এই স্বদেশ ভূমি গড়ে তোলার জন্য নিজেদের জায়গা থেকে সর্বোচ্চ ত্যাগ তিতিক্ষা দিয়ে যাব। কিন্তু আমরা দেখেছি বৈরী বাতাসে লাগাম ধরার যারা সেদিন শপথ নিয়েছিল আমাদের সাথে, আমাদের অনেক বন্ধুদেরকে আমরা আবার সেই পূর্বতন রাজনৈতিক বন্দোবস্তের করাল গ্রাসে তাদেরকে নিমজ্জিত থাকতে দেখছি। আমরা এই রাজনীতিবিদদের চেহারায় তখন দেখেছিলাম তারা আমাদেরকে আশাহত করেছিল, আশান্বিত করেছিল, আমাদেরকে বলেছিল আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে আমরা ফ্যাসিবাদ আওয়ামী দুঃশাসনের এই অবসান আমরা ঘটাবো। তারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে পরিবর্তনের জন্য বিভিন্ন ধরনের স্লোগান, কথা, রমরমা বক্তব্য আমাদের সামনে উপস্থাপন করে রাজপথ কাঁপিয়েছিল। তখন জনগণ তাদের উপরে আশা রেখেছিল। কিন্তু আমরা দেখেছি তারা যখনই জুলাই পরিবর্তন হয়েছে সেই জায়গায় রিপ্লেস হয়ে একই রকম চাঁদাবাজি, টেন্ডারবাজি, আন্তঃকন্দলে নিজেদের দলের নেতাকর্মীদেরকে হত্যা করা। এই ঢাকায় মিটফোর্ডের সামনে বর্বরচিত ইতিহাসের সাক্ষী তারা হয়েছে, যেখানে আইয়ামে জাহেলিয়াতের মতো পাথর নিক্ষেপ করে প্রকাশ্য দিবালোকে মানুষকে হত্যা করা হয়েছে। সাদা না দেয়ার কারণে ধরে ধরে জবাই করে হত্যা করার ঘটনা জুলাই পরবর্তী আমরা দেখেছি। অপরাধীদেরকে যখন গ্রেপ্তার করা হয়েছে আমরা দেখেছি থানা ঘেরাও করা হয়েছে, থানাও ঘেরাও করে পুলিশকে জিম্মি করে সে অপরাধীদেরকে ছাড়িয়ে নিয়ে আসা হয়েছে। আমরা এজন্য তো দাঁড়িয়ে থেকে জীবন দেয় নাই আমাদের শহীদের ভাইয়েরা, আমাদের মায়েরা তাদের সন্তান এজন্য হারায় নেই। তাদের শুধু নির্বাচন আর ক্ষমতার পালাবদলের জন্য, একটা পরিবর্তনের জন্য আমরা যে স্বপ্ন দেখেছিলাম, কিন্তু তারা দেখেছে শুধুমাত্র লুটপাট করা। সেই বর্গীরা আবার যেন আমাদের দেশে ফেরত এসেছে। চারিদিকে অস্ত্রের মোহরা, সন্ত্রাসের ঝনঝনানি দিয়ে আমাদেরকে প্রকম্পিত করে দমিয়ে দিতে চায়। প্রচন্ড হিংসা বিদ্বেষ মনে নিয়ে বলে যে ওই মার্কা ছাড়া অন্য কাউকে আর ঢুকতে দেবে না নাকি ভোট কেন্দ্রগুলোতে। আমরা তাদের এই হুঙ্কার দেখে লজ্জা পাই, কারণ
নিকট অতীতে আমরা দেখেছি আমাদের বাংলাদেশকে এক অর্থনৈতিকভাবে দুর্বল একটি দেশ হিসেবে গড়ে তোলা হয়েছে 54 বছরে। আমাদের সমসাময়িক সময়ে এই পৃথিবীর বিভিন্ন দেশগুলো অর্থনৈতিকভাবে যে সমৃদ্ধির চূড়ায় আরোহণ করেছে, সেখান থেকে লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করা হয়েছে এই বাংলাদেশকে। বাংলাদেশের ব্যাংকিং খাত থেকে 6,44,000 কোটি টাকা শুধুমাত্র ঋণ খেলাপি করা হয়েছে। এটা হচ্ছে বাংলাদেশের 1 বছরের বাজেটের সমান টাকাগুলো এখান থেকে ঋণ খেলাপি করে এক একটা বড় বড় গ্রুপ, যেটা সরকারের তোষামোদী গ্রুপগুলো, সেখান থেকে লোপাট করে নিয়ে চলে গেছে। এদেশ থেকে $240 বিলিয়ন পাচার করা হয়েছে। এদেশের মানুষ এখনো পর্যন্ত 3 ভাগের 1 ভাগ মানুষ দে আর লিভিং বিলো দ্য পভার্টি লাইন। 6,20,00,000 মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে। বাংলাদেশের 54 বছর পরে এসে আমাদেরকে এই সমীক্ষাগুলো দেখতে হচ্ছে। ঢাকা সিটি আজ বিশাল এক মেগা সিটিতে পরিণত হয়েছে, যেখানে সেকেন্ড লার্জেস্ট ওয়ার্ল্ডের মধ্যে মেগা সিটি এখন পরিণত হয়েছে। কোটি কোটি মানুষ তাদের কর্মসংস্থানের জন্য এই সিটিতে এসে বাসা বাঁধছে। ভালনারেবল সিটিতে পরিণত হয়েছে, মানুষের থাকার উপযোগী নয়। বাংলাদেশের বায়ু দূষণ, ঢাকা সিটির বায়ু দূষণ, শব্দ দূষণ এখন মানুষের জীবন যাপনের মাত্রা ছাড়িয়ে গিয়েছে। যে কোনো ধরনের ভয়ানক ভূমিকম্প, 6.5 রিক্টার স্কেলের ভূমিকম্প যদি এই ঢাকা সিটিতে হয়, তাহলে এখানে যে ক্ষয়ক্ষতি হবে তার উদ্ধার কার্য পরিচালনা করতে অন্তত বাংলাদেশের বর্তমান যে সক্ষমতা রয়েছে, এই সক্ষমতায় 10 থেকে 15 বছর সময় প্রয়োজন হবে। লক্ষ লক্ষ মানুষ সেখানে মৃত্যুবরণ করতে পারে এই আশঙ্কা করা হয়েছে। তাহলে এই আশঙ্কা তো আজকে একদিনে তৈরি হয় নাই। কেন এই ঢাকা সিটিকে প্ল্যান্ড হয়ে তো গড়ে তোলা হলো না? কি কারণে এটাকে সবচেয়ে নোংরা একটা শহরে, পৃথিবীর সবচেয়ে নোংরা একটা শহরে পরিণত করা হলো? কাদের স্বার্থে? কাদের স্বার্থে স্যাটেলাইট সিটি গড়ে তোলা হয় নাই? কাদের স্বার্থে অর্থনৈতিক হাবগুলো ডিসেন্ট্রালাইজ করা হয়নি? কি কারণে মানুষের কর্মসংস্থানগুলো পুরো বাংলাদেশ ব্যাপী বিস্তৃত করা হয়নি? কি কারণে উত্তরবঙ্গের ডেভেলপমেন্ট প্রজেক্ট, তিস্তা প্রজেক্ট বাস্তবায়ন করা হয় নাই? কি কারণে যুব শ্রেণীকে কর্মসংস্থানের মতো উপযোগী করে বিদেশে তাদের কর্মসংস্থানের সৃষ্টি করা হয় নাই? এগুলো আমাদের মনে প্রশ্নের উদ্বেগ ঘটিয়েছে। ঢাকা সিটিকে এই ভালনারেবল সিচুয়েশন তৈরি করে এদেশের এক কুক্ষিগত রাজনৈতিক পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা তারা কায়েম করে এই বাংলাদেশের মানুষকে তাদের হস্তগত করে রেখেছে, দারিদ্র করে তাদের পেছনে পেছনে ঘোরানোর জন্য এক পরাজিত অর্থনৈতিক বন্দোবস্ত আমাদের সামনে তারা এনে দিয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী এক নতুন সূর্যোদয়ের আহ্বান জানাচ্ছে। তারা স্লোগান দিচ্ছে, এসো গড়ি একসাথে সোনার বাংলাদেশ। এই বাংলাদেশকে গড়ে তুলতে হলে বর্তমান বাংলাদেশের যুব শ্রেণীকে জাগ্রত হতে হবে। যুব শ্রেণীর ব্যাপারে কবি বলেছেন, এখন যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার। যৌবনের গানে কবি কাজী নজরুল ইসলাম আক্ষেপ করে বলেছেন, আমি অনেক যৌবককে দেখেছি যাদের যৌবনের রুর্দির নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি নিহিত থাকে। যুবকরা যদি জেগে না যায়, অন্ধকার যখন আসে আলোক উদ্ভাসিত করার জন্য তারা যদি জেগে না যায়, আবার আমাবস্যার ঘোরতর অন্ধকার তাদেরকে ছেয়ে রাখবে, যে আমাবস্যা থেকে জাতিকে মুক্তি করার জন্য হয়তো আরো সহস্রাধিক জীবন দিতে হতে পারে। সুতরাং যদি সতর্ক এখন আমরা না হই, সক্ষমভাবে যদি এখন মোকাবেলা করতে আমরা দাঁড়িয়ে না যাই, তাহলে সামনে এমন ঘোরতর অন্ধকার আমাদেরকে আবার নিবিষ্ট করে রাখতে পারে, যা থেকে পরিত্রাণ পাওয়া এ জাতির জন্য প্রায় অসম্ভব হয়ে পড়বে। সুতরাং আমি আপনাদের কাছে আহ্বান জানাই, এই বাংলাদেশকে গড়ে তোলার জন্য এখন সংঘবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে আমাদেরকে প্রয়াস চালাতে হবে। প্রত্যেকটা মানুষের কর্ণকুহরে গিয়ে বলতে হবে, বাংলাদেশকে গড়ে তোলার জন্য এই বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা মাদক সমস্যা। আমাদের যুব শ্রেণী নষ্ট হয়ে যাচ্ছে মাদকের কারণে। মাদকের করাল গ্রাস থেকে জাতিকে যদি মুক্ত দিতে হয়, তাহলে সৎ ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র গঠনের জন্য দাঁড়িপাল্লায় ভোট নিশ্চিত করার জন্য ক্যাম্পেইন করতে হবে। সাদাবাজ মুক্ত একটি বাংলাদেশ যদি করতে চাই, এবারের ভোট হবে সাদাবাজির বিরুদ্ধে তরুণ সমাজের দাঁড়িয়ে থাকা এক বিপ্লবী স্লোগান। সুতরাং সেই বিপ্লবের দিকে আপনাদেরকে আহ্বান জানাই। কবি নজরুলের ভাষায় বলতে চাই, আমি মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের কন্দল রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কিপান ভীম রণভূমে রণিবে না। আমি মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। আমি যখন উৎপীড়িতের ক্রন্দল রোল এই জমিন থেকে মিটিয়ে দিতে পারবো, তখনই আমার যৌবনের সার্থকতা এখানে প্রমাণিত হবে। দীর্ঘ তমানিসার ঘোর অন্ধকার কাটিয়ে
ভোরের সূর্য উদয়ের ক্ষণ আমরা গুনছি। আমাদের কাছে সকালের ভোর হয়েছে, সূর্য উকি দিচ্ছে। নতুন একটি বাংলাদেশ গড়ার জন্য, একসাথে সংঘবদ্ধ একটি স্বদেশ ভূমি গড়ে তোলার জন্য একটি নতুন সুযোগ এবং একটি নতুন সূর্যোদয়ের প্রতীক্ষা করছে এই বাংলার মানুষ, বাংলার জনগণ। আজকে তরুণ যুবা সকলে একত্রিত হয়েছে। আমাদের দীর্ঘ সময় ধরে চলমান ফ্যাসিবাদের জুলুম, নির্যাতন, নিষ্পেষণের মধ্য দিয়ে যারা জীবন দিয়েছে, যারা আয়না ঘরে বন্দী ছিল, যারা হাত হারিয়েছে, পা হারিয়েছে, আমি শুরুতেই তাদেরকে স্মরণ করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। যারা আহত অবস্থায় এখন পর্যন্ত হাসপাতালের বেডে কাতরাচ্ছেন, তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে শেফায়ে আজেলা, শেফায়ে কামেলা নসিব করে দেন। আমরা দোয়া করি আরও সেই সকল ভাইদের জন্য, যখন চোখ হারানো 14-15 বছর বয়সের টকবুকে এক যুবক আমাদের সামনে এসে দাঁড়িয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন গুনে হাত হারিয়ে, পা হারিয়ে দাঁড়িয়ে থাকে আমাদের সামনে। তাদের চেহারার দিকে তাকিয়ে আমরা যখন নির্লিপ্ত অবস্থায় থাকি, বাকরুদ্ধ হয়ে যাই, তখন তাদের চেহারার ভাষাগুলো আমরা বোঝার চেষ্টা করি। তারা অনেকটা আমাদের দিকে তাকিয়ে থেকে অনেক কিছু বলতে চায়, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে এই বাংলাদেশের দিকে তাকিয়ে, রুগ্ন, হতাশাগ্রস্ত, দুর্বল একটি স্বদেশ ভূমির দিকে তাকিয়ে আমরা স্বপ্নের বুনন করছি। আমরা যখন শহীদের পিতার কাছে যাই, তারা একরাশ ভালোবাসা নিয়ে নতুন ঐক্যবদ্ধ সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের পানে তাকিয়ে থাকে। আমাদের কাছে এসে বলে, বাবা আমরা কিছুই চাই না, বাংলাদেশ যেন আবার স্বনির্ভরশীল, আত্মনির্ভরশীল এবং বৈষম্যহীনভাবে গড়ে উঠতে পারে। আমরা হতবাক হয়ে যাই যখন শহীদের গর্ভধারিণী মাতারা আমাদের সামনে দাঁড়িয়ে বলে, বাবা আমার সন্তান এই পৃথিবীর আলো বাতাস থেকে চিরবিদায় নিয়ে চলে গিয়েছে, তাতে আমার কোনো আফসোস নাই, কিন্তু এই সন্তান হারিয়েছি, এর বদৌলতে যদি একটি সুন্দর বাংলাদেশ আমরা দেখতে পাই, এটাই হবে আমাদের ত্যাগের সর্বশ্রেষ্ঠ উপহার। কিন্তু আমরা সেই নতুন বাংলাদেশ গড়ার জন্য এই যুব সম্প্রদায়কে আমি নতুন বাংলাদেশের দিকে আহ্বান জানানোর উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। হাযা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।